বাংলাদেশের জাতির পিতা, তার সম্বন্ধে যখন কটূক্তি করে তখন সাধারণ মানুষের আক্রমণে সেই সভা পণ্ড হয়ে যায়। আমি আবারও বলছি, সেখানে আমি আবার চ্যালেঞ্জ করে দিচ্ছি বাংলাদেশ আর্মিকে যে আপনাদের আর্মির উপরে সেখানে কোনোদিন, সেই দিন গোপালগঞ্জে কোনো আক্রমণ ঘটেনি। যদি প্রমাণ করতে পারেন তাহলে আমরা আমাদের কথা ফিরিয়ে নিব। সেখানে এখনো পর্যন্ত যা জানা যায় 50 জন মানুষের উপর সরাসরি গুলিতে তাদেরকে হত্যা করা হয়েছে। এখন বাংলাদেশ আর্মি বলছে যে তারা জীবন রক্ষার্থে নাকি সেদিন গুলি করেছে। আমার এই প্রশ্নটা একজন ইতিমধ্যে আপনাদের জন্য পাঠিয়েছেন, যদি সেনাবাহিনী আত্মরক্ষার্থে গুলি করে থাকে তাহলে 5ই অগাস্ট বা 4ই অগাস্ট যেখানে মিরপুরে আপনার সামনে সেনাবাহিনী পুলিশের উপর গুলি করেছিল এবং পুলিশ আত্মরক্ষার্থে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের উপর গুলি করেছিল, তাহলে এটা দুইটা ডিফারেন্ট হবে কেন? আপনার কাছ থেকে এটা আমরা জানতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ দস্তগীর ভাই, ধন্যবাদ সহ আলোচক এবং যারা শুনছেন এবং দেখছেন। আসলে এটি ছিল একটা যুদ্ধের ঘোষণা। আজকের দুর্ভাগ্যজনকভাবে সুশীলরা এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য তারা বলতে চান বা চেষ্টা করেন বা একটা প্রপাগান্ডা করার চেষ্টা করা হচ্ছে যে এনসিপি এবং বাহিনীর উপরে হামলা হয়েছে। এটি একটি অপচেষ্টা মাত্র। আপনি যদি প্রথম থেকে বিবেচনা করেন, প্রথমে সার্জিস আলম ঘোষণা দিলেন গোপালগঞ্জে কি হবে, মার্চ হবে, মার্চ ফর গোপালগঞ্জ। এতদিন অনেক আলোচনা শুনেছে, এটি ছিল পদযাত্রা, গণযাত্রা। হঠাৎ করে এই মার্চ শব্দটি মিলিটেন্ট ওয়ার্ড। এটা সাধারণত সৈন্যবাহিনী অথবা যারা সশস্ত্র বাহিনী তারা এই শব্দটি ব্যবহার করে। এটা যুদ্ধের একটি সাপোর্টিভ ওয়ার্ড, যেটা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। এবং সেই জন্য তারা প্রথমেই তাদের উদ্দেশ্য ছিল এখানে তারা যুদ্ধক্ষেত্র রণক্ষেত্র করবে। সারা 64 জেলায়, তার 63 জেলায় তারা করলো পদযাত্রা। গোপালগঞ্জে গিয়ে তারা মিলিটেন্ট শব্দ মার্চকে তারা ইন্ট্রোডিউস করতে চাইলো। এবং তারপরে দেখেন কি হলো, তারা ঘোষণা দিলেন তারা গোপালগঞ্জে গিয়ে মুজিববাদের কবর রচনা করবেন। শব্দটি ব্যবহার করেন মুজিববাদ এবং কবর। যে কোনো ভাবেই হোক সারা জাতি জানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর কিন্তু গোপালগঞ্জে। এবং তাদের যে হিঞ্জ, তাদের যে মানে মোড অফ এক্সপ্রেশন, তাদের পরিষ্কার ঘোষণা হয় যে তারা বঙ্গবন্ধুর কবরকে লিটারালি তারা কবরকে আক্রমণ করবে এবং 32-এর মতো করে বঙ্গবন্ধুর কবরকে তারা উড়িয়ে দেবে বা গুড়িয়ে দেবে। আচ্ছা, এটা ভাবার কারণটা কি? ভাবার প্রথম কারণ হলো 32 ভাঙার তাদের যে আধ্যাত্মিক গুরু সেই ফ্রান্স থেকে নির্দেশনা দিয়েছেন। 2 দিন যাবত তিনি বসে বসে কোথায় ট্যাঙ্ক, কোথায় ভেকু, কোথায় বুলডোজার, কোথায় সেনাবাহিনী, তিনি পুরো প্ল্যানটি কন্ট্রোল রুমের মতো করে তিনি নির্দেশনা দিয়েছেন। এবং সেই মানুষের নির্দেশনাতেই 32 ভাঙা হয়েছে নির্মম ভাবে। সেই মানুষটি আবার নির্দেশনা দেওয়া শুরু করলেন, ঠিক এইভাবে এই জায়গায় আমরা বঙ্গবন্ধুর যে কবর, যেটাকে মাজার বলে, সে মাজার আমরা গুড়িয়ে দেব। সুতরাং যে যুদ্ধের ঘোষণা সেটা কিন্তু তারা পরোক্ষভাবে নয়, প্রত্যক্ষভাবেই তারা পূর্বেই ঘোষণা দিয়েছেন। এবং ওইখানে এই কর্মসূচির ঠিক আগের মুহূর্তে একজন নেত্রী সমন্বয়কারী তিনি কিন্তু ভেকুর সন্ধান করেছেন, তিনি বুলডোজারের সন্ধান করেছেন। এর পরেও আমাদের দেশের সুশীল এবং সাংবাদিকরা এই বিষয়টিকে শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থকদের হামলা হিসেবে চালিয়ে দেওয়ার যে অপচেষ্টা করছে তা অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক। আপনি যদি চিন্তা করেন যে যে দিন এই ঘটনার দিন গভীর রাতে তারা নেতাকর্মীদেরকে না পেয়ে তাদের বাড়িতে গিয়ে তারা আক্রমণ করা শুরু করলো। এবং আপনি 4 তারিখে যখন গভীর রাতে সেনাবাহিনীর প্রধান সহ 3 বাহিনীর প্রধান জননেত্রী শেখ হাসিনাকে গভীর রাতে নিশ্চিত করে আসলো যে 5 তারিখে কোনো কিছু হবে না, কিন্তু আপনি আপনার নেতাদেরকে কালকে মাঠে নামতে নিষেধ করেন। আপনি দেখেন 4 তারিখে একজন আপনাকে প্রশ্ন করেছে 10 নম্বরের বিষয়। 4 তারিখে 10 নম্বরের অনেকের মধ্যে 10 নম্বর মিরপুরের যে জনপ্রতিরোধ যেটা আমাদের পক্ষে হয়েছিল তার অন্যতম একজন কর্মী আমি ছিলাম, আমি সেখানে নেতৃত্ব দিয়েছি আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দের সাথে।
4 তারিখের বিকালবেলা সেনাবাহিনী আমাদের সাথে যে রূঢ় আচরণ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে, আমরা নিরাপত্তার খাতিরে দেশকে, দেশের সম্পদকে রক্ষার জন্য যখন রাজপথে অবস্থান নিই, তারা একরকম আমাদেরকে জোর করেছে আমরা যেন রাজপথ ছেড়ে বাড়িতে চলে যাই। এবং তার ধারাবাহিকতায় রাত মধ্যরাতে যখন সেনাবাহিনীর প্রধান সহ অপর 2টি বাহিনীর প্রধান নেত্রীকে নিশ্চিত করলো যে আগামীকালকে টোটাল সিচুয়েশন সেনাবাহিনী নিয়ন্ত্রণে আনবে এবং দেশে কোনো ক্যাজুয়ালিটি এবং কোনো দুর্ঘটনা ঘটবে না, সকল কিছু শান্তিপূর্ণভাবে তারা ট্যাকেল করবে, এটা ছিল একটা আওয়ামী লীগের জন্য বা সরকারের জন্য ফাঁদা, একটা ট্র্যাপ, একটা ফাঁদ, যে ফাঁদে সরল বিশ্বাসে। কারণ যে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী, তিনি এই 3 বাহিনীর প্রধানকে তিনি নিয়োগ দিয়েছেন কিছুদিন আগেই, এবং সামরিক বাহিনীর প্রধান, বিশেষ সেনাবাহিনীর প্রধানকে তিনি মাত্র কিছুদিন আগে। সেনাবাহিনীর ফাঁদের খেসারত আমাদের 5 তারিখে দিতে হলো এবং আজকেও গোপালগঞ্জে সহ সারা বাংলাদেশে দিতে হচ্ছে। আমার সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে আমি গর্বিত মনে করি যে আমার মায়ের বাড়ি গোপালগঞ্জ এবং আমার অনেক হাজার হাজার আত্মীয় স্বজন, বিশেষ করে আমার সম্প্রদায়ের একটি বিশাল অংশ, প্রায় 30 থেকে 40 হাজার মানুষ গোপালগঞ্জের খ্রিস্টান, গোপালগঞ্জ, কোটালীপাড়া, মকসুদপুর এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বসবাস করে। আমি প্রতিদিন তাদের সাথে শত শত লোকের সাথে কথা বলছি, নিরীহ মানুষ যারা কোনোদিন রাজনীতি করে নাই, যারা নিরীহ ধর্মীয় উপাসক, যারা কখনোই কোনো রাজনীতিক কর্মসূচিতে অংশগ্রহণ করে নাই, তাদেরকে বিনা বিচারে গ্রেফতার করা হচ্ছে। তাদের বাড়িতে এসে পুলিশের রেড হচ্ছে, রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে, টেলিফোনের নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে সেনাবাহিনী সেই বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশের সহযোগিতায় তারা এই মানুষদেরকে, নিরীহ মানুষদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আমি সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে 71 যুদ্ধের 9 মাস আমি কিন্তু গোপালগঞ্জে কাটিয়েছি। আমি কিন্তু গোপালগঞ্জের একটি বিল অঞ্চলে 9টি মাস ছিলাম, সেই গ্রামটির নাম হিজলবাড়ি, এবং সেখানে আমি 9 মাস, তখন আমার বয়স 6 বছর, আমার খুব স্পষ্ট মনে নাই, কিন্তু আমার মনে আছে যে 9 মাসে আমি কোনোদিন আমি কোনো সেনাবাহিনী এই গোপালগঞ্জের এই হিজলবাড়িতে বা এই অঞ্চলে আমি কোনোদিন কোনো সেনাবাহিনীর পাকিস্তানি বাহিনীর চেহারা দেখি নাই। অন্তত আজকে চিন্তা করেন যে দেশের জন্য আমরা রক্ত দিলাম, যে দেশকে আমরা স্বাধীন করলাম, যে জায়গায়, যে অঞ্চলে পাকিস্তানি বাহিনীরা যেতে সাহস করে না বা যায় নাই, সেই অঞ্চলে গিয়ে আজকে আমাদের সেনাবাহিনী আমাদের নিরীহ মানুষদেরকে গ্রেফতার করছে, ধরে নিয়ে যাচ্ছে। এবং আপনি চিন্তা করেন সারা পৃথিবীর কাছে কি জাস্টিফাই করলো? 3 তারিখে তাদের দরবারে তারা বলল যে তারা কোনো নিরীহ মানুষের উপরে গুলি চালাতে পারবে না। স্টিল আই অ্যাপ্রিসিয়েট, যদিও তাদের এই সিদ্ধান্তের কারণে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত দল বা মানুষ আমরা হয়েছি, বাট স্টিল আই অ্যাপ্রিসিয়েট 3 তারিখে যে সিদ্ধান্ত আমরা শুনেছিলাম। তাহলে আজকে সেই জুলাই মাসের সেই সিদ্ধান্তের প্র্যাকটিসটা কোথায়? সেই সিদ্ধান্তের সেই কোথায়, এক্সপোজার কোথায়? তারা আজকে নির্বিচারে তারা মারণাস্ত্র দিয়ে, আপনারা দেখেছেন বিবিসি নিউজ করেছে, তারা AK-47 দিয়ে নির্বিচারে গুলি চালাচ্ছে এবং তারা বলছে গুলি কর, গুলি কর, স্পষ্ট ভয়েস। সেই ভিডিওগুলিতে আমরা দেখেছি, সেই বিবিসির নিউজে আমরা দেখেছি, তারা বলছেন সেনাবাহিনী একজন গুলি কর, গুলি কর, গুলি চালা। এবং গুলির যে রাইফেল তাক করার যে আপনি যে লেভেল দেখবেন, তা কিন্তু মোটেও আকাশের দিকে নয় অথবা মাটির দিকেও নয়, সরাসরি যে লেভেলে মানুষের বুক তাক করে, মানুষের মাথা তাক করে তারা গুলি চালিয়েছে। আজকে কি তাদের এই সমস্ত দৃশ্য জাতিসংঘ দেখবে না? সারা বিশ্ব দেখবে না? কোথায় আজকে জাতিসংঘ, কোথায় আজকে মানবাধিকার সংস্থা, কোথায় আজকে সুশীল সমাজ? তারা কি এই বিষয়ে কি কোনো প্রতিবাদ জানিয়েছেন? বরং তারা একটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। গোপালগঞ্জবাসী বাংলাদেশের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের জনক, জাতির জনককে রক্ষা করার জন্য তারা যেভাবে এখনো পর্যন্ত, এই মুহূর্তে পর্যন্ত যে প্রতিরোধ তারা সেখানে করছে, এবং বাংলাদেশের গোপালগঞ্জকে একটি বিচ্ছিন্ন অংশ এলাকা হিসাবেই, শুধু একজন এখানে বলল একটু আগেই যে শুধু বিমান বাহিনী বাকি রয়েছে গোপালগঞ্জে পাঠানো, আর সকল বাহিনী সেখানে গিয়েছে। আনিসুর রহমান মিঠু, আমি জানি আপনি একজন তর্কবাদী, আপনি ভালো কথা বলতে পারেন। আপনি যদি গুগল সার্চ করেন গণহত্যা কি, হোয়াট ইজ জেনোসাইড, পরিষ্কার দেখবেন কোন অঞ্চলকে টার্গেট করে সে অঞ্চলের মানুষকে হত্যা করা হলে, যে ওই অঞ্চলে থাকে এই জন্য হত্যা করা হয়েছে, এটা গণহত্যা। কোন ধর্মকে টার্গেট করে সে ধর্মের কিছু লোক মারা হলে, অনেকগুলি মানুষ মারা হলে, অবশ্যই এটা গণহত্যা। রাজনৈতিক কারণে
পুলিশ কাউকে মারলে কিংবা রাজনৈতিক হানাহানির কারণে মানুষ মারা গেলে, যেহেতু তারা সকলে এক অঞ্চলের না, অঞ্চল টার্গেট করে মারা হয় নাই, ধর্ম টার্গেট করে মারা হয় নাই, সেগুলি সংজ্ঞা অনুযায়ী গণহত্যা হয় না। গোপালগঞ্জকে টার্গেট করে, গোপালগঞ্জে থাকে, জন্ম নিয়েছে, এজন্য তাকে মরতে হবে, নিশ্চিতভাবে গণহত্যার সংজ্ঞা অনুযায়ী এটা গণহত্যা। যেহেতু এই গণহত্যা হয়েছে, জাতিসংঘে অবশ্যই আমরা এর জন্য প্রতিকার চাইব, সারা বিশ্বের কাছে প্রতিকার চাইব। গণহত্যা এই যুগে পৃথিবীর কোথাও ঘটবে, এটা বিশ্ব নেতৃত্ব মেনে নেওয়া উচিত না। পৃথিবী আজকে অনেক দূরে গিয়েছে, কিন্তু আমার দেশে গণহত্যা চলছে, চালাচ্ছে আমার সেনাবাহিনী। সেনাবাহিনীর অভ্যন্তরে দেশপ্রেমিক লোক নাই, এটা হতে পারে না। সেনাবাহিনীর অভ্যন্তরে জাতীয় সঙ্গীতের প্রতি ভালোবাসা আছে, জাতীয় সঙ্গীত শুনলে উঠে দাঁড়ায়, এমন লোক নাই, আমি মনে করি না। সেনাবাহিনীর অভ্যন্তরে আমার পতাকার প্রতি মমতা নাই, এমন লোক আছে, আমি মনে করি না। যে এটা আসলে পরিকল্পিত এবং এটা গণহত্যা। আপনাদের আওয়ামী লীগের সেখানে কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এই প্রশ্ন যিনি করেছেন এটা অত্যন্ত একটা যুগোপযোগী এবং সময়োযোগী প্রশ্ন। আমরাও ভাবছিলাম আসলে আমাদের কি করার আছে বা ছিল। আপনি চিন্তা করেন, মাত্র 12 লক্ষ মানুষ যে জেলায় বাস করে, গোপালগঞ্জ জেলা, সেই জেলার মানুষ কিন্তু হাজার হাজার সেনাবাহিনী, শত শত পুলিশকে তারা রুখে দিয়েছে। কারণ কি? কারণ তারা জনগণকে তাদের এই মুভমেন্টে সক্রিয় করতে পেরেছে, তাদের কানেক্ট করতে পেরেছে। আমি একটি কথা আপনাকে বলি যে আমাদের কিন্তু এখন ইগনাইট হতে হবে। এতদিন একটা ফিয়ার ছিল, আমাদের ভয় ছিল যে আমরা আসলে ভাবছিলাম যে কি হবে, কিন্তু একসাথে উঠে দাঁড়ালে, প্রতিরোধ করতে পারলে পরিস্থিতিকে যে জয় করা যায়, মোকাবেলা করা যায়, তা কিন্তু গোপালগঞ্জের মানুষ আবারও নেতৃত্ব দিয়ে শিখিয়ে দিয়েছে। এখন আমাদেরকে, আমরা 5ই আগস্টের ঘটনায় হতবিহ্বল বলছিলাম, যেভাবে আমরা 15ই আগস্টের ঘটনায় আমার সারা জাতি স্তম্ভিত হয়ে গিয়েছিল। 5ই আগস্টের ঘটনাটি ইট ওয়াজ এত শর্ট নোটিশে, এত হঠাৎ করে হয়ে গিয়েছিল যেটি আমরা আসলে অবজার্ভ করতে পারিনি। আমি দোষ দেই না, আমাদের নিজের জীবন বাঁচাতে জন্য আমাদের বাড়ি ঘরে হামলা হয়েছে, আমাদের শত শত মানুষকে মেরে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি যখন বাড়ির থেকে 5 তারিখে পালিয়ে যাই, আমি যাওয়ার সময় যখন রাস্তায় দেখি যে থানা কয়লার মতো জ্বলতেছে, এবং আমি একটু থামলাম যখন ভিড়ের জন্য, আমি শুনলাম ভিতরে 15-16 জন পুলিশকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। এবং আপনি চিন্তা করতে পারবেন না যে 4 তারিখে সন্ধ্যার পরে সেনাবাহিনীর যে আমাদের বিরুদ্ধে যে আচরণ, আমি আগেও বলেছি, এখনো বলি, আমি কিন্তু ওই দিনে নিশ্চিত হয়ে গেছিলাম যে আমাদের আসলে মনে হয় যে তারা আমাদের অবস্থানের বাইরে চলে গিয়েছে। এবং তারপরে তো ওই ভলকার তুর্ক তিনি স্বীকার করেছেন, তিনি সেনাবাহিনীর প্রধানকে ফোন করে নিজে বলেছেন যেন তারা এই রাষ্ট্র সরকারকে, তৎকালীন সরকারকে সহযোগিতা না করে। কিন্তু যে কথা বলছিলেন, যেখানে আপনি ছিলেন, যে আসলে এখন আমাদের একটাই কাজ, আমাদের, আমি দূরে বসে বললে হয়তো অনেকেই বলবেন আপনি তো দূরে এসে বলছেন, বাট ইট ইজ ট্রু, আমাকেও চলে আসতে হবে, আমাকেও এখন তাদেরকে প্রতিরোধের জন্য দাঁড়াতে হবে। নিজের জীবনের মায়াকে উপেক্ষা করে যা হবার হয়ে গেছে, আমরা যতটুকু আমরা মার খেয়েছি, আমাদের হত্যা করা হয়েছে, আমাদের দেওয়ালে এখন পিঠ থেকে গেছে। আমাদের গোপালগঞ্জবাসীর কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রতিটি জেলায়, প্রতিটি অঞ্চলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সংগঠিত হতে হবে। 12 লক্ষ মানুষ যদি, জেলার মানুষ যদি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে, তাহলে আমরা সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যে কোনো সংখ্যা তত্ত্বের বিবেচনায়, যে কোনো ব্যাখ্যায়, বাংলাদেশে আজকে পর্যন্ত এককভাবে সবচেয়ে বড় শক্তিশালী এবং জনপ্রিয় দল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের সমর্থকরা, নেতা কর্মীরা যদি সবাই আমরা আবারও ভুল ত্রুটি কাটিয়ে উঠে আমরা যদি আবার রুখে দাঁড়াই, আবার প্রতিরোধের ব্যবস্থা করি, এই সমস্ত ছোটখাটো মানুষের দল, উড়ে আসা জোরে বসার দল, স্বাধীনতা বিরোধী বিশ্বাসীদের দল বেশি দিন আমাদের সামনে দাঁড়াতে পারবে না। আমি আবারও বলি, দায়িত্ব নিয়ে বলি, 4 তারিখে আমরা বলেছিলাম মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী,
এইসব মুন্সিগঞ্জ থেকে আমাদের কর্মীদের ঢাকায় আনা হোক, কিন্তু সেই দিন আমরা এই সেনাবাহিনীর প্রতারণায় আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমরা একটা ভুল করে ফেলেছিলাম। আমরা চেয়েছিলাম 5 তারিখে যেন সারা ঢাকা শহরকে আমরা সুরক্ষিত রাখতে পারি। ওরা যেমন সারা বাংলাদেশের বাইরে, ঢাকা শহরের বাইরের থেকে, বাংলাদেশ থেকে নেতাকর্মীদের জড়ো করে, জঙ্গিদের জড়ো করে, হত্যাকারীদের জড়ো করে ঢাকা শহরে জামায়াত করেছিল, আমরাও আশা করেছিলাম এরকম একটি কর্মসূচি পাবো।